আচ্ছা, লাস্ট ক্লাসে আমরা যেখান থেকে শেষ করছিলাম আজকে হচ্ছে ওইখান থেকে শুরু করব। তো বলছিলাম যে এই ম্যাথটা ওই যে যে 11.2 ম্যাথটা আমরা শুরু করছিলাম সেটারই মোটামুটি একটু শাখা আর কি। তো এখানে বলতেছে দ্য রেজিস্টিভ ওয়াই কানেক্টেড লোড ব্যাংক অফ এক্সাম্পল ভাইয়া 11। বলেন। ভাইয়া এই ম্যাথ গুলো তুমি স্টিপসনের ওই ইয়েলো কালার বইটাতে নাই? ইয়েলো না, ইয়েলো না, গ্রিন যেটা বল, ব্লু 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 কালার যে কভার পেজ আছে ওই ওই বইয়ের ম্যাথ এগুলা। এইটারও দেখবেন যে পিডিএফ আচ্ছা, দেওয়া ইয়েলো আছে। কালারটাতে না না ভাইয়া। না না, ইয়েলো না, ব্লু কালারের যেটা আছে সেটা। ইয়েলোতে আছে কিনা আমি শিওর না, থাকলেও হয়তো নাম্বার আলাদা থাকতে পারে, খুঁজে দেখতে হবে, বাট আপাতত আমি ব্লু থেকে করাচ্ছি, এটাই করা। আচ্ছা, তাহলে 11.2 এর যে লোডের কথা বলছিল, ওই লোড ঠিক আছে, বাট এখানে আবার একটা ট্রান্সফরমার অ্যাড করে দিছে। পার্থক্য এটাই, এই ট্রান্সফরমারটা হচ্ছে ওয়াই ডেল্টা ট্রান্সফরমার। তো এই কথাটা একটু সুন্দর করে লিখে নেন। সেটা হচ্ছে, এটা একটা এক্সেপশনাল কেস। ওয়াই ডেল্টা ট্রান্সফরমার যখন থাকবে, শুধুমাত্র ওয়াই ডেল্টা বা ডেল্টা ওয়াই এই কানেকশন, ওয়াই ওয়াই হইলে ডেল্টা ডেল্টা হইলে কোনো সমস্যা নাই। ওয়াই ডেল্টার ক্ষেত্রে আমাদের একটা জিনিস খেয়াল রাখতে হবে, যে হাই ভোল্টেজ সাইডের অ্যাঙ্গেল আর লো ভোল্টেজ সাইডের অ্যাঙ্গেল সেম হয় না। এখন আমরা হাই ভোল্টেজ দ্বারা বড়, মানে এক কথায় ক্যাপিটাল লেটার দ্বারা হাই ভোল্টেজ মিন করব, আর হচ্ছে আমাদের যে স্মল লেটার আছে ওইটা দ্বারা হচ্ছে আমাদের লো ভোল্টেজ মিন করব। তার মানে ধরেন কথার কথা, VA1 এটা বুঝবো হাই ভোল্টেজ সাইড ভোল্টেজ, আর যদি আমরা ছোট হাতের VA1 দিই তাহলে সেটা বুঝবো হচ্ছে লো ভোল্টেজ সাইডের ভোল্টেজ। তাহলে ওয়াই ডেল্টার জন্য আমরা মনে রাখতে হবে যে হাই ভোল্টেজ সাইডের যে ভোল্টেজটা আছে সেইটা 30 ডিগ্রি লিডে থাকে। মানে ওই যে পজিটিভ সিকোয়েন্সে যে ভোল্টেজের একটা কনসেপ্ট শিখছিলাম, ওইটার মতো করে মনে রাখতে পারেন যে হাই ভোল্টেজ সাইডের ভ্যালু মান কিন্তু সেম থাকবে। অর্থাৎ আমাদের যে অ্যামপ্লিটিউড যেটা আছে পার ইউনিটে, আমি সবকিছু কিন্তু পার ইউনিটের বেসিসে বলতেছি। অ্যাকচুয়াল হিসাব করলে কিন্তু আলাদা, অ্যাকচুয়াল হিসাব করলে √3 গুণ হবে না হবে সেটা আলাদা কেস। আমি সেই দিকে যাচ্ছি না, আমি পার ইউনিটের কনসেপ্টে আসতেছি। আর এখানে যেহেতু সাইড চেঞ্জ হচ্ছে, ফেজ থেকে লাইনে যাচ্ছে এরকম না, শুধু সাইড চেঞ্জ হচ্ছে। এজন্য আমরা মনে রাখবো যে সাইড চেঞ্জের ক্ষেত্রে আমরা যখন লো থেকে হাইতে যাব, আমাদের মানটা 30 ডিগ্রি লিডে যাবে। তাহলে এইখানে VA1 কি হবে, এই যে VA1 লো ভোল্টেজ সাইড, তার সাথে 30 ডিগ্রি অ্যাড করে দিতে হবে। এটা কি বুঝতে পারছেন কি বললাম? ভাইয়া আমার ওয়াই সাইডে হচ্ছে লাইন বুলেট আর পেজ বুলেট সমান। ডেল্টা সাইডে এইখানে লাইন ফেজের কথা লাইন আসতেছে না। বুলেট আর পেজ আমি, বুলেটের মধ্যে একটা পার্থক্য আছে, কিন্তু হ্যাঁ, ডেল্টা সাইডে নাই। তো এটা হ্যাঁ বলেন। ভাইয়া এটা হচ্ছে মাইনাস হওয়ার না না না, এটা প্লাস প্লাস 30 ডিগ্রি লিড করবে। মধ্যে আমি পার্থক্য আবার বলতেছি, ডেল্টা সাইডে হাই হাই ভোল্টেজ সাইড লো ভোল্টেজ সাইড থেকে 30 ডিগ্রি লিড করবে, এই জিনিসটা মনে রাখেন যায়। কথা বুঝতে পারছেন? তাহলে নেগেটিভ সিকোয়েন্সে কি হবে? জাস্ট এটার উল্টা। এই দুইটা সূত্র আমরা মনে রাখবো। ক্লিয়ার? আমি ভাইয়া কোন একটা বই ভাইয়া এটা ভাইয়া উল্টাটা পাইছিলাম। ওই যে কোনটা? পজিটিভে হচ্ছে লিড ল্যাগ করে আর নেগেটিভে লিড করে একটা পাইছিলাম মনে হয়। না না, হয়তো কোন একটা দেখতে বই ভুল আমি করছেন ভাই ওই যে অথবা ওটাই পাইছিলাম, বুঝতে উল্টাটা ভুল পাইছিলাম করছেন। ওটা। হয়তোবা আপনি দেখতে অথবা বুঝতে ভুল করছেন, উল্টা হবে না।
এটা আমি যেটা বলতেছি এটা মনে রাখেন, ঠিক আছে? জি ভাইয়া। ওকে। কারণ এই জিনিসটা আমাদের এই প্রশ্নে লাগবে, এই জন্য এটা আগের থেকে বলে দিলাম। আপাতত প্রমাণ প্রমাণ দরকার নাই, আমরা এটা মনে রাখলেই চলতেছে। এবার দেখেন, এখানে দেখেন ইনফরমেশন গুলো অলরেডি আমরা আগের যেই দুইটা ম্যাথ করছিলাম সেখান থেকে বের করে রাখছিলাম, তাই না? সেইখানে এখানে প্রশ্নটা দেখেন, সাপ্লাইড ফ্রম দ্য লো ভোল্টেজ ওয়াই সাইড অফ এ ওয়াই ডেল্টা ট্রান্সফরমার। তার মানে আমাদের যে ওয়াই সাইডটা আছে এটা হচ্ছে সাপ্লাই, আর ডেল্টা যেটা আছে এটা হচ্ছে আমাদের লোড সাইড। কথা বলছেন? যে ট্রান্সফরমার সেটার সাপ্লাই হচ্ছে ওয়াই সাইডে আছে, আর লোড যেটা সেটা ডেল্টা সাইডে আছে। আর আমরা যেই ভ্যালুগুলো বের করছিলাম ভাইয়া আপনার সেটা। নেটওয়ার্ক, তো ভাইয়া, ভাইয়া আপনার নেটওয়ার্কে ডিস্টার্ব করতেছে, কথা বোঝা যাচ্ছে না। ভাই আপনার নেটওয়ার্কটা ভাই ডিস্টার্ব করতেছে, কথাগুলো কাটে যাচ্ছে। এখন শুনতে পাচ্ছেন? হ্যালো। এখন কি ভাইয়া শুনতে কথাগুলো পাচ্ছেন? বোঝা যাচ্ছে না। এখন কি শুনতে পাচ্ছেন? জি ভাই এখন শোনাচ্ছি। আচ্ছা, জি ভাই এখন আমরা শোনাচ্ছি। আগের ম্যাথ গুলাতে লোডের ইনফরমেশন বের করে রাখছিলাম। লোডটা কি লো সাইড না? এক মিনিট, the জি resistive ভাইয়া। Y connected load bank of battery supplied from the low voltage Y side of a Y delta transformer. The voltage at the load are same as in that example. Find the line voltages and currents in per unit on the high voltage side of the transformer. তার মানে হাই ভোল্টেজ লোডটা সাইডের ডেল্টা সাইডে। হাই ভোল্টেজ সাইডের ইনফরমেশন আমাকে বের করতে হবে। দ্য রেজিস্টিভ ওয়াই কানেক্টেড লোড ব্যাংক অফ এক্সাম্পল 11.2 ইজ সাপ্লাইড ফ্রম দ্য লো ভোল্টেজ ওয়াই সাইড অফ এ ওয়াই ডেল্টা ট্রান্সফরমার। এখানে বলতেছে রেজিস্টিভ ওয়াই কানেক্টেড লোড, আবার লো ভোল্টেজ ওয়াই কানেক্টেড সাপ্লাই, দুইটাই তো ভাই ওয়াই সাইডে হয়ে গেছে। দাঁড়ান দাঁড়ান, লোড ট্রান্সফরমার যে কোনো কানেকশন হইতে পারে, লোড তার উল্টা কানেকশন হইতে পারে, কোনো সমস্যা নাই। ডেল্টার সাথে ওয়াইও কানেকশন দেওয়া যায়, ডেল্টার সাথে ডেল্টাও কানেকশন দেওয়া যায়, লোড যে কোনো কিছু হইতে পারে। আমাকে আগে বিষয়টা বুঝি। দ্য রেজিস্টিভ ওয়াই কানেক্টেড লোড ব্যাংক অফ এক্সাম্পল 11.2 সাপ্লাইড ফ্রম দ্য লো ভোল্টেজ ওয়াই সাইড অফ এ ওয়াই ডেল্টা ট্রান্সফর্ম। আচ্ছা, ওয়াই ডেল্টা ট্রান্সফর্মার থাকলে আমরা ধরুন যদি ডেল্টা এইটা ধরি, ওয়াই এইটা ধরি, ডেল্টা ধরি, ডেল্টা ধরি, সাপ্লাই করতেছি হচ্ছে আই, এটা হচ্ছে লোড।
এখানে তো ল্যাঙ্গুয়েজ উল্টা উল্টা লাগতেছে। আচ্ছা, খেয়াল করেন আমরা যেভাবে এখানে পাচ্ছি ওইভাবেই করি। সেটা হচ্ছে আমাদের ওয়াই সাইডটা হচ্ছে লো সাইড, হ্যাঁ, আর এটা হচ্ছে হাই সাইড। লো হচ্ছে হাই। আমরা লাস্ট যে এক্সাম্পলটা করছিলাম, অর্থাৎ ওই যে 11.2, সেখান থেকে লো সাইডের ভ্যালু বের করছিলাম, তাই না? সেটা কত ছিল? মানে যে ওয়াইয়ের রেসপেক্টে, ওয়াইয়ের রেসপেক্টে আমরা ভ্যালু বের করছিলাম। সেটা ছিল এরকম, আমি একটু লিখি। এখন থেকে ছোট হাতের গুলা দ্বারা লো ভোল্টেজ সাইড বোঝাবে, বড় হাতের গুলা দ্বারা হাই ভোল্টেজ সাইড বোঝাবে। তার মানে আমাদের VAN জিরো ছিল জিরো, মানে লাস্ট যেটা বের করছিলাম, এটা এই স্লাইডেই হয়তো পাবো আমরা। এই যে এখানে যেটা যেটা তুলছি এগুলাই কিন্তু ভ্যালু। জিরোর প্রত্যেকটা ভ্যালু জিরো ছিল। IA ছিল জিরো। তারপরে VAN1, এটা কত ছিল? VAN1 ছিল যে 0.9857। এত ছিল। VAN0 গেল। IAN কত ছিল মনে আছে কিনা আমাদের? এই সেম সেম রেজিস্টার। মানটা সেম ছিল, কিন্তু অ্যাঙ্গেলটা একটু পার্থক্য না ছিল। না না না, লোড ইম্পিডেন্স ছিল 1 পার ইউনিট, ফলে ভোল্টেজও যা আসছিল কারেন্টও তাই আসছিল। কনজুগেট করছিলাম বলে সামনে মাইনাস আসছিল, এখানে তো আর কনজুগেট করার দরকার নাই। ও আচ্ছা, এখানে তো আমি ভ্যালু বুঝছি লিখতেছি, ভাই। তাহলে এরকমই থাকবে। আর VAN2 তে আবার মান ছিল কিরকম? VAN2, দেখেন VAN2 তে মান ছিল এই যে 0.2347, এই যে এটা। এটা কনজুগেট করার পরে পাইছি, বাট এখন তো আর আমার কনজুগেটের দরকার নাই, এজন্য আমি আর কনজুগেটের ঝামেলায় যাচ্ছি না। ভোল্টেজও যা ছিল কারেন্টও তাই ছিল। এই গেল আমাদের এইগুলো সব কিন্তু পার ইউনিটে, হ্যাঁ, এটা পার ইউনিট, এটা পার ইউনিট, এটা পার ইউনিট, এটা পার ইউনিট। এখন দেখেন আমাকে প্রশ্নে বলতেছে find the line voltages and currents in per unit on the high voltage side of the transformer। তাহলে পার ইউনিটে বের করতে হবে হাই ভোল্টেজ সাইড। তো পার ইউনিটে বের করতে বললে আমাদের কিন্তু খুব সহজ। তার কারণ হচ্ছে এখানে √3 কোনো হিসাব কিতাব নাই, মান সব সাইডেই সেম। পার্থক্য হচ্ছে শুধু অ্যাঙ্গেলে একটু ঝামেলা আছে, অ্যাঙ্গেল চেঞ্জ হবে। তাহলে দেখেন এই যে ভোল্টেজটা আমাদের যে লো ভোল্টেজ সাইডে, যেটা লো, এটা লো, এটা লো, তাহলে হাই ভোল্টেজ সাইডে যখনই নিয়ে যাব তখন কিন্তু আমাদের 30 ডিগ্রির একটা ফ্যাক্টর আসবে। অর্থাৎ আমি যখন হাই ভোল্টেজ সাইডে যাব
এইখানে কিন্তু জিরো তো জিরোই, এর আর কোনো চেঞ্জ নাই, এটা এরকমই থাকবে, এটা নিয়ে আর কোনো ক্যালকুলেশন নাই। ওয়ান টু তে ক্যালকুলেশন আসবে, সেটা হচ্ছে ভি এ এন জিরো হবে এত, ভি এ এন ওয়ান, এটাকে আমরা এও লিখতে পারি একই কথা। এটা কত হবে পার ইউনিট, একই থাকবে, এই যে এটাই থাকবে 0.9857। কিন্তু হাই ভোল্টেজ সাইডে পজিটিভে কি হয়, এই যে এখানে শিখলাম আমরা, হাই ভোল্টেজ সাইডে লো প্লাস ভোল্টেজ থার্টি সাইডের মান সেম থাকবে, জাস্ট 30 ডিগ্রি যোগ করে দেবো আমরা। তার মানে যে 43.55 আছে এর সাথে 30 ডিগ্রি যোগ করে দিতে হবে। 43-এর সাথে 30 যদি যোগ করি, 3 4 7। এখানে ভাই ডেল্টা সাইডটা হাট নাকি ওয়াই 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 হচ্ছে আমাদের লো, ডেল্টা হচ্ছে হাই। প্রশ্নেই বলে দিছে যে ওয়াই, লো সাইড হচ্ছে ওয়াই। ওয়াই? এটা কত হবে, এই ভ্যালুই থাকবে, শুধু এর সাথে 30 ডিগ্রি বিয়োগ হয়ে যাবে। এর সাথে 30 ডিগ্রি বিয়োগ করে দেন, তাহলে কত আসে, -139.75। তাহলে এটা আমরা হাই ভোল্টেজ সাইডের ফেজ কোয়ান্টিটি পেয়ে গেলাম। ঠিক আছে, এবার একটু জি খেয়াল ভাই। করে দেখেন, আমাদের কি হাই ভোল্টেজ সাইডের লাইন ভ্যালু বের করা লাগবে না? তার মানে ভি এ, ভি বি, ভি সি, এখন যেহেতু হাই ভোল্টেজ সাইডের বের করা লাগবে, তাহলে আগে আমাকে ভি এ, ভাইয়া ভি বি, লাইন আর ফেজ সমান না? হুম, ভাই হাই ভোল্টেজ আমার ডেল্টা না, ডেল্টাতে লাইন আর ফেজ সমান হবে না? হ্যাঁ তো, কিন্তু কাহিনী হচ্ছে এটা তো আনব্যালেন্স অবস্থা, আনব্যালেন্স যেহেতু অবস্থা, আমাকে প্রত্যেকটা ভ্যালু আলাদা আচ্ছা আচ্ছা আলাদা ভাই। করে বের করে নিতে হবে। ও এবার আচ্ছা, বুঝছি ভাই, এর যে আপনি পরেও, এটা বলতেছেন বি এ এগুলা বি তো বি বি বি। অরিজিনাল না, এগুলো তো অরিজিনাল না, এগুলো কি অরিজিনাল? না। এগুলো তো অরিজিনাল না। আর ডেল্টা সাইডে তো এন বলে কিছু নাই, কথা বুঝতে পারছেন? হুম, মানে আমরা জানি যে লাইন ফেজ সেম, ধরেন এইরকম, আমি একটু শর্টে লিখি, হ্যাঁ, জাস্ট বোঝার জন্য করে। তো এইটার ধরেন একটা ভোল্টেজ বলতেছি, এইটার একটা ভোল্টেজ, তো এইটা লাইন ভোল্টেজ, আবার এইটাই ফেজ ভোল্টেজ। কিন্তু যখন আমি এই দুই মাথার ভোল্টেজ বের করতে চাইবো, নিশ্চয় এই ভোল্টেজ মাইনাস এই ভোল্টেজ করলেই তো এদের মাঝখানের ভোল্টেজ পাবো, তাই না? জি ভাইয়া। তো এটা ধরেন কথার কথা ভি এ, এইটাকে কি আমি বলবো ফেজ ভোল্টেজ? এটাকে বলা যাবে ফেজ ভোল্টেজ? না। এটা তো ফেজ ভোল্টেজ না। ওয়াই এর জন্য এটা ফেজ ভোল্টেজ, কারণ ভি এ এন একটা জিনিস আছে, কিন্তু এই পাশে তো আর নিউট্রাল নাই। এজন্য নিউট্রাল নাই। ওয়াই এর জন্য ভি এ যা কথা, ভি এ এন ও তাই কথা, কিন্তু ডেল্টাতে আবার সেই জিনিসটা বলা যায় না। এজন্য ভি এ আমরা পাচ্ছি, ভি বি আমরা পাচ্ছি, ভি সি আমরা পাচ্ছি, এইগুলাকে লাইন ভোল্টেজ বলা যাবে না। যখন ভি এ মাইনাস ভিবি করবো, তখন সেটা হবে হচ্ছে লাইন ভোল্টেজ। এখন বলতে পারেন যে এটাই ফেজ ভোল্টেজ, হ্যাঁ, সেটাও বলা যায়, কোনো সমস্যা নাই। কিন্তু এইটুকু তো আগে বের করা লাগবে, তারপর না সেটাকে আমরা লাইন বলি, ফেজ বলে সেটা বলতে পারি। আরো প্রবলেম হচ্ছে, আমরা বলছি ভিএ, কিন্তু এখন পর্যন্ত কি ভিএ বের করতে পারছি? না ভাইয়া, এ তো চিহ্ন যোগ সিকোয়েন্স, করতে হবে ভাইয়া, ওই যে জাস্ট, ব্যাকটেরিয়াল যোগ হ্যাঁ, ওইটা। কারণ আমরা অলরেডি শিখছিলাম ম্যাট্রিক্স যুগটা করতে হবে ভাইয়া। ওয়ান ম্যাট্রিক্স, ওয়ান ওয়ান হ্যাঁ, ওয়ান স্কয়ারে। ম্যাট্রিক্স যোগ করা লাগবে। তবে এখানে আর ওয়ান ওয়ান মানে এক কথায় ইয়ে করা লাগবে না। এখানে সিম্পলি আমরা বলতে পারি ভিএ সমান কত, চিহ্ন যোগ করে দিও ভাইয়া, বি এ বাই প্লাস ডিফল্ট বি ওয়ান এ ওয়ান ওয়ান ওয়ানই প্লাস মিন বি এ। করতেছে। এই যে তিনজনের সাথে কত গুণ আছে, ওয়ান ওয়ান ওয়ান,
তাহলে যোগ করে দিলে যেটা আসবে সেটা হচ্ছে হাই ভোল্টেজ বিয়ে। সাইডের ভি এর মান। জিরো তো আর করা লাগবে না, 0.9857 অ্যাঙ্গেল 73.55, এর সাথে যোগ হবে 0.2347 অ্যাঙ্গেল -139.7 করলে আসতেছে কত? 0.799, মানে আমরা এক কথা এটাকে আমরা 0.8 লিখে দিতে পারি। 0.8, 82.82। এবার কি ভিবি বের করব, তাই না? ভিবি বের করতে হবে কিভাবে? ভিবি যদি বের করতে চাই, আগে আমার ভিবির তো সিকোয়েন্স বের করে নেওয়া লাগবে, নাহলে তো আর ভিবি বের জি করতে ভাইয়া। পারবো না। সিকোয়েন্স বলে ভিবি জিরো হবে ভিবি জিরো, মানে ভি এ জিরোর সমান। বিবি ওয়ান হবে এ স্কয়ার বিবি ওয়ান। অথবা বলা যাবে যে এইখান থেকে 120 ডিগ্রি মাইনাস ল্যাগে 120 থাকবে। ডিগ্রি। কারণ পজিটিভ সিকোয়েন্স মানেই তো আমরা কি জানি, পজিটিভ সিকোয়েন্সে কি হয়, এ থেকে বি একশো বিশ জেনারেলটা। ডিগ্রি ল্যাগে থাকে। তাহলে এখান জি থেকে ভাইয়া। 120 ডিগ্রি ল্যাগ করে দিলেই তো আমরা এটা পেয়ে যাব। মান তো একই থাকবে, 0.9857, এর সাথে 120 বিয়োগ করে দেব, 73.55 বিয়োগ 120, তাহলে 46, -46.45। আর VB2 জাস্ট উল্টা, তার মানে এর সাথে 120 যোগ করে দিতে হবে। তাহলে -19.75। ভিবি কত? এই তিনটাকে যোগ করলে পাওয়া যাবে ভিবি। এটা করলে আসতেছে 1.2 -41.41। এবার ভিসি বের করব, তার আগে সিকোয়েন্স বের করা লাগবে। ভিসি জিরো কত? জিরো। ভিসি ওয়ান কত? খেয়াল করে দেখেন, পজিটিভ সিকোয়েন্সে সি এ থেকে কি 120 ডিগ্রি লিডে থাকে না? জি ভাইয়া। তার মানে এর সাথে 120 ডিগ্রি যোগ করে দিলে আমরা ভিসি ওয়ান পেয়ে যাব। তাহলে 193.55। মান তো একই, 0.9857। আর ভিসি টু তে কি ঘটনা উল্টা ঘটবে, এখানে 120 যোগ করছি, এখানে শেষে বিয়োগ একশো করতে বিশ হবে। বিয়োগ করে দিতে হবে, মানে যে এইখান থেকে আরো 120 বিয়োগ করে দেবে।
থাকতেছে -259.75। ভিসি হবে এই দুইটার যোগ, মানে এই তিনটার যোগফল। এটা আসতেছে 180 ডিগ্রি লিখে দেওয়া যায়। ঠিক আছে। জি ভাই। তাহলে এবার আমরা কি ভি এ বি বের করব? ভি এ মাইনাস ভি বি করতে হবে। তাহলে 1.7778 লেখা যায়, 116.746। খেয়াল করেন, এখানে একটা জিনিস আমাদের একটু মনে রাখার বিষয়। সেটা ওই যে বলছিলাম যে পার ইউনিট থেকে যখন আমরা অ্যাকচুয়াল করব, তখন তখন কি করা লাগে? সবসময় কি ফেজ ভোল্টেজ দ্বারা গুণ করতে হয় না? কেন গুণ করতে ভাই হয়? বুঝিনি ভাই একটু আরেকবার। এই যে এটা কি, এটা যেটা বের করলাম এটা কি লাইন ভোল্টেজের আই পার মিন ইউনিট না? জি ভাই, পার ইউনিট ভ্যালু। তো একে যখন আমরা অ্যাকচুয়ালে কনভার্ট করব, তখন আমরা যদি বেজের লাইন ভ্যালু দ্বারা গুণ করে দিই তাহলে এটা ভুল হয়ে যাবে। কথা বুঝতে পারছেন? আমাদের কি ভাই করতে কেন? হবে? বেজের, আপনি মনে হয় ওই ক্লাসটা করেন না, এখানে আমি ক্লাসে দেখাইছিলাম, ওই ক্লাসটা আবার করে আসবেন। ওইটা মেবি 13 নম্বর লেকচার বা সামথিং, যাই হোক 13 হোক বা 14 হোক, ওইখানে বলা আছে। আমি এখানে একটু শর্টকাটে তাও একবার বলতেছি। ওই ভিডিওটা করবেন, ওইখানে আমি একটু ভেঙে ভেঙে দেখাইছিলাম। এর কারণ হচ্ছে আচ্ছা এটা ঠিক যে আছে। লাইন ভোল্টেজের পার ইউনিট পেলাম, এইটা লাইন টু নিউট্রাল, এই জিনিসটার বেজে ধরে এই পার ইউনিটটা আসে। তো এই জন্য এর সাথে যদি আমরা বেজের লাইন ভোল্টেজ গুণ করে দিই তাহলে আমরা অ্যাকচুয়াল লাইন ভোল্টেজ পাবো না, আমাদের অ্যান্সার ভুল চলে আসবে। সেটা কিভাবে করা যাবে? হয় আমাদের এই লাইনটা যদি রাখি এবং এইখান থেকে যদি অ্যাকচুয়ালি রিটার্ন পেতে চাই, তাহলে আমাকে বেজের ফেজ ভোল্টেজ দ্বারা গুণ করতে হবে। মানে আমি ফেজ ভোল্টেজ থেকে ফেজ ভোল্টেজে কনভার্ট করি, অথবা লাইন ভোল্টেজ থেকে ফেজ ভোল্টেজে, মানে লাইন ভোল্টেজে কনভার্ট করি, অলওয়েজ বেজের ফেজ ভোল্টেজ দ্বারা গুণ করতে হবে। ওই ভিডিওটা আরেকবার দেখবেন তাহলে বুঝতে পারবেন। কিন্তু যদি মনে করেন যে না, আমি বেজের লাইন ভোল্টেজ দ্বারাই গুণ করব, তাহলে এই পার ইউনিটের মানকে চেঞ্জ করে নিতে হবে। সেটা কিভাবে? সেটা হচ্ছে এইভাবে যে এইটাকে √3 দ্বারা ভাগ করে নিতে হবে। মানে হয় আপনি বেজকে √3 দ্বারা ভাগ করবেন, অথবা পার ইউনিটের এই ভ্যালুকে √3 দ্বারা ভাগ করবেন, যে কোনো এক জায়গায় √3 দ্বারা ভাগ করতে হবে।
তার মানে এইটাকে যদি এখন আমি √3 দ্বারা ভাগ করি, 1.78 ডিভাইডেড বাই √3, তাহলে এইটা আসবে 1.027, 1.027, 116.746 ডিগ্রি। এটাও পার ইউনিট, এখানেও কিছু চেঞ্জ হলো না, আমরা জাস্ট √3 দ্বারা ভাগ করলাম। কিন্তু এইটা কার বেসিসে হলো? লাইন টু লাইন বেজে হলো। তার মানে এখন আমরা যদি এই ভ্যালুকে বেজের লাইন দ্বারা গুণ করি, তাহলে এইটার অ্যাকচুয়াল ভ্যালু পাবো। কথা কি বুঝতে পারছেন? আমরা যদি এই পার ইউনিট থেকে অ্যাকচুয়াল পেতে চাই, আমাকে বেজের ফেজ ভোল্টেজ দ্বারা গুণ করতে হবে। এই পার ইউনিট থেকে যদি অ্যাকচুয়াল ভোল্টেজ বের করতে চাই, তাহলে বেজের লাইন ভোল্টেজ দ্বারা গুণ করতে হবে। আমার কথাটা কি ক্লিয়ার? বা আলটিমেটলি ভাই লাইনটাকে পেজে নিয়ে যাওয়া এরকম আর কি হ্যাঁ, ভাইয়া। মানে সে এইখানে করেন অথবা ওইখানে বা করেন, ওখানে। কোনো না কোনো একটা জায়গায় √3 দ্বারা ভাগ করা লাগবেই। বইগুলোতে আছে বলে আমি দুইটাই বলে দিচ্ছি, যাতে আমার লেকচার শোনার পর যখন বই পড়তে যাবেন তখন যেন এই কনফিউশনটা না আসে। তাহলে এটা গেল ভি এ বি। একইভাবে ভি বিসি যখন বের করব, সেটা কত হবে? ভি বি মাইনাস ভিসি। ভিবি এটা, ভিসি এটা। এই যে 1 180 ডিগ্রি যা কথা, -1 তাই কথা, তাহলে -1 ভিবি মাইনাস ভিসি কত আসছে? 2.06 -22.673। এই পার ইউনিটটা কিসের ইতে আছে? লাইন টু নিউট্রাল। লাইন টু নিউট্রাল বেজ। তাহলে এটাকে চাইলে যদি আমরা লাইন টু লাইন বেজে নিয়ে যাইতে চাই, তাহলে কি করা লাগবে? ভাগ √3 করে দিতে হবে। তার মানে 1.188 অথবা 1.2 লিখে দিতে পারি আমরা। আচ্ছা, 1.19 লিখি। ভাইয়া আমরা হচ্ছে ওই লাইন লাইন ভোল্টেজ করিয়ে হচ্ছে লাইন ভোল্টেজ কে √3 দ্বারা গুণ করে ফেজ, এটা না ভাইয়া ফেজ ভোল্টেজ থেকে লাইন ভোল্টেজ এর √3 দ্বারা গুণ করি না। এখানে পার ইউনিটের কনসেপ্ট, এই পার ইউনিট নিজেই আমরা যখন কম্পোনেন্ট করি তখন অ্যাকচুয়ালি আমরা প্রত্যেকটা ফেজে ভাঙাই ফেলি। কথা বুঝতে পারছেন? জি ভাই। এখানে জি আমাদের ভাই। ওই রিয়েল যে আমরা লাইন থেকে ফেজ আসতেছি, ওইটার সাথে এটা মিলাইতে গেলে উল্টাপাল্টা লেগে যাবে। ওইটার কথা মনে রাখার দরকার নাই, আমি যেইভাবে বলতেছি এইভাবে মনে রাখেন, তাহলে আর ওইটার সাথে মিলবে না। ওইটার সাথে যদি মিলাইতে যান, এখানে আসলে ক্যালকুলেশন উল্টা হয়ে যাবে। তাহলে এই হচ্ছে মোটামুটি আমাদের ভিভিসির ভ্যালু। তাহলে একইভাবে আমরা চাইলে ভিসিএ বের করতে পারি। ভিসি আমাদের -1, মাইনাস, 1 মিনিট।
আর ভিএ হচ্ছে এত, 0.8 অ্যাঙ্গেল 82.82। এটা করলে আসতেছে 1.356 মানে 144.2। আর এইটাকে যদি √3 দ্বারা ভাগ করি, 0.783। এই হচ্ছে আমাদের তিনটা লাইন ভোল্টেজের মান। এখন জাস্ট আমাদের লাইন কারেন্ট বের করা লাগবে। খেয়াল করে দেখেন, এটা বলছিলাম কি ডেল্টা না, ট্রান্সফরমার সেকেন্ডারি ডেল্টা। সেকেন্ডারি ছিল ডেল্টা। আচ্ছা, আমি এখানে এটুকুই থাক, আমি আবার হচ্ছে লিংক দিচ্ছি গ্রুপে, ওই লিংকে আবার ঢোকেন। আচ্ছা, তাহলে যেটা বলছিলাম, আমাদের দেখেন লাইন ভোল্টেজ কিন্তু চলে আসলো, হ্যাঁ। এখন আমাদের লাইন কারেন্ট বের করতে হবে। তাহলে লাইন কারেন্ট দেখেন বের করার সময় আমাদের লাইন কারেন্ট লো সাইডেরটা জানি আমরা, এটা হাই সাইডেরটা যখন বের করব, একই কনসেপ্ট। যখন আচ্ছা আমরা এখানেই করি, যেহেতু এটা দেওয়া আছে আমরা এই সাইডে বের করে দিই। এটা হচ্ছে লো সাইড দেওয়া আছে, হাই সাইড বের করব। তো হাই সাইড যখন বের করব, তখন একই কনসেপ্ট, পজিটিভ সিকোয়েন্সটা 30 ডিগ্রি লিড করবে, নেগেটিভ সিকোয়েন্সটা 30 ডিগ্রি ল্যাগ করবে। এখন বলেন তো, যদি তাই করে, VAN1 যেরকম দেখতে, IAN1 সেরকম দেখতে, VAN2 যেরকম দেখতে, IAN2 সেরকম দেখতে, তাহলে অবশ্যই বড় হাতের VA1 যেরকম দেখতে হবে, বড় হাতের আই। IA1 সেরকম দেখতে হবে, জি ভাই। VA2 যেরকম দেখতে, IA2 সেরকম দেখতে হবে। তাহলে কি আমি বলতে পারি না যে এই তিনটা যোগ করে যে VA পাচ্ছি, এটা যেরকম দেখতে হবে, নিশ্চয় IAও সেরকম দেখতে হবে। বুঝতে পারছেন? জি ভাই। তাহলে এখানে আমরা সিম্পলি লিখে রাখি যে অ্যাজ কত, VA কত আসছে, 0.8, 82.82। IB কত হবে, 1.2 মাইনাস 41.41। আর IC কত, 1 মিনিট।
আইসি হবে হচ্ছে 1/180। ওকে, তাহলে এই হচ্ছে মোটামুটি আমাদের এই প্রশ্নটার অ্যান্সার। এই প্রশ্নটা দ্বারা আমরা কি শিখলাম? আমরা শিখলাম একটা জিনিস, এটা একটু লিখে রাখি, এটা জাস্ট মনে রাখলে আমাদের হবে যে এই কথাটা মনে রাখলে আমাদের চলবে। এটা হচ্ছে আমাদের এই ম্যাথের মূল বিষয়। এটা কি ক্লিয়ার? ভোল্টেজ লিড করে কারেন্ট ল্যাগ করে আর কি না? না না না, এই হাই ভোল্টেজ আর লো ভোল্টেজের যে কনসেপ্ট, এখানে উভয় ক্ষেত্রে ভোল্টেজও লিড করবে, কারেন্টও লিড করবে। আমি আবার বলতেছি, আগের ওইটার সাথে এগুলা মিলানো যাবে না। কথা কি বুঝতে পারছেন? জি ভাইয়া। এই জিনিসটা হয় হচ্ছে ওয়াই ডেল্টা আর ডেল্টা ওয়াই ট্রান্সফরমারের ক্ষেত্রে, এগুলা কনস্ট্রাকশনের জন্য হয়। এগুলার হয়তো আমি চাইলে প্রমাণ টমাণও দেখাতে পারতাম, বাট সেটা আসলে আমাদের অন্য দিকে চলে যায়, তো এই জন্য আমি আর এত ডিপ দেখাচ্ছি না। এই কথাটা বলতেছি, এটা জাস্ট মনে রাখেন। বুঝতে পারছেন? এখানে দেখেন আমি কোথাও কিন্তু লাইন ফেজের কথা বলি নাই, তাই আপনি লাইন ফেজের জন্য যেটা শিখছেন সেটার সাথে এটা তুলনা করার দরকার নাই। এখানে মূল বিষয়টা হাই সাইড আর লো সাইড নিয়ে হচ্ছে। বুঝতে পারছেন? এজন্য জি ভোল্টেজ কারেন্ট আলাদা, লিড ল্যাগ এইগুলো মনে না রেখে সিম্পলি এটা মনে রাখবেন, হাই সাইডের সবাই 30 ডিগ্রি লিড করবে পজিটিভ সিকোয়েন্সে, অবশ্যই ভোল্টেজ কারেন্ট। আর হাই সাইডের ভোল্টেজ কারেন্ট ল্যাগ করবে 30 ডিগ্রি নেগেটিভ সিকোয়েন্সে। এই কথাটা মনে রাখেন, আর কিছু মনে রাখা লাগবে না। এটাও কখন হবে? যখন ট্রান্সফরমারটা ওয়াই ডেল্টা বা ডেল্টা ওয়াই হবে। ঠিক আছে? ওকে। জি ভাইয়া। এবার আমরা কিছু ছোটখাটো একটু ম্যাথ দেখি, দেখলে মোটামুটি আমাদের এই কাজ শেষ। আমরা হচ্ছে নেক্সট দিন দু একটা কোশ্চেন সলভিং করে অন্য টপিকে যাব। এটা বলছে থ্রি ফেজ জেনারেটর রেটেড এত এত এত, পজিটিভ নেগেটিভ জিরো সিকোয়েন্স দেওয়া আছে। আহ, আচ্ছা, কোশ্চেন বলতেছে ফাইন্ড দ্য ভ্যালু অফ এটা কি ভাইয়া রিয়াকশন। সেম বই? না না, এটা হচ্ছে আপনার ইয়ে, আহ বিআর গুপ্তা। এই বইয়ের সব পড়ার দরকার নাই, এই ম্যাথটা আমার কাছে একটু দেখতে কি মনে হয়েছিল, এই জন্য নিছি। বাকি না করলেও চলবে। যেসব বই আছে ওইসব বইগুলোর থেকে করেন, কোশ্চেন সলভ করেন, এনাফ। ফাইন্ড দ্য ভ্যালু অফ রিয়াক্টেন্স টু বি কানেক্টেড ইন নিউট্রাল সার্কিট সো দ্যাট ফল্ট কারেন্ট ফর এ সিঙ্গেল লাইন টু গ্রাউন্ড ফল্ট, জিরো ফল্ট ইম্পিডেন্স মানে জেডএফ এর মান জিরো, ডাজ নট এক্সিড রেটেড লাইন কারেন্ট। তার মানে রেটেড লাইন কারেন্ট যেন এক্সিড না করে বা ওর অতিরিক্ত যেন না হয়। তাহলে একটা জিনিস খেয়াল করে দেখেন, যেহেতু রেটেড কারেন্টকে ক্রস যেন না করে, তাহলে আমরা সেই কারেন্টটা কি 1 পার ইউনিট ধরে রাখতে পারি, যেহেতু রেটেড। আর এই দুটাকে যদি আমি বেস ধরি, তাহলে ওইটা অবশ্যই কি 1 পার ইউনিট হবে। কিন্তু নর্মালি সিঙ্গেল লাইন টু গ্রাউন্ড ফল্টের জন্য ফল্ট কারেন্ট কত হয় মনে আছে? 3 I Z 0 থ্রি এত ডিভাইডেড বাই জেড জেড ওয়ান জিরো, প্লাস জেড 2 জেড ওয়ান জেড ওয়ান প্লাস জেড টু জেড জিরো হচ্ছে x0 + 3xn, তাহলে 3x0 + 3xn। আচ্ছা, আমরা একটা কাজ করি, আমরা জে এর ফরম্যাট টরম্যাট না এনে জাস্ট মান নিয়ে জিনিসটা বোঝার ট্রাই করি। জেড জিরোর মান এই যে এই তিনটা যোগ করে দিতে হবে,
ভাইয়া এই ফাইভ। টাইপের ম্যাথ গুলো হচ্ছে ওই অল্টারনেটিভ প্রোটেকশনে করছিলাম না? হ্যাঁ, ওই তো ওই মোটামুটি সিমিলার টাইপই বলা যায়। এটা হচ্ছে 30% মানে 0.3, এটা হচ্ছে 40% মানে 0.4। এবার একটু খেয়াল করে দেখেন, Z0 শুধু এইটাই তো না, Z0 কি 3 আছে না? জি ভাইয়া। প্রশ্নে দেখেন তাই বলতেছে, ফাইন্ড দ্য ভ্যালু অফ রিঅ্যাকটেন্স টু বি কানেক্টেড ইন নিউট্রাল। তার মানে ওই যে 3xn, সেইটার ভ্যালুই তো বের করতে হবে, এবং ফল্ট কারেন্ট কার সমান হইতে হবে? রেটেড কারেন্টের সমান হইতে হবে। তো পার ইউনিটে রেটেড কারেন্ট অবশ্যই কত হবে? 1। ওয়ান। এইখান থেকে ইজিলি আমরা ক্যালকুলেশন করলেই xn এর মান চলে আসবে। জি ভাইয়া। 3/1। আর এই যে এইখান থেকে আগে এইগুলা বিয়োগ করে দিতে হবে, -0.05, -0.3, -0.4। এটা হচ্ছে 3xn এর মান। তাহলে xn এর মান কত হবে? এইটাকে আমরা 3 দ্বারা ভাগ করে দেব, তাহলে 0.75 পার এমএল। কিন্তু এটা তো অ্যান্সার করা যাবে না, কারণ অ্যাকচুয়াল ভ্যালু দেওয়া আছে, তার মানে আমাকে অ্যাকচুয়ালি অ্যান্সার করতে হবে। তাহলে জেড বেস বের করে ফেলি। জেড বেস কত? কেভিএ হোল স্কয়ার ডিভাইড বাই এমভিএ। কেপি স্কোয়ার বাই এমভিএ। তাহলে 11.616। তাহলে xn এর অ্যাকচুয়াল ভ্যালু কত হবে? ভাই এটার সাথে 0.75 গুণ করে দিব। 8.71। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। বুঝতে পারছেন? হুম, জি ভাইয়া। পরের কোশ্চেনটা বলতেছে, ফাইন্ড দ্য ভ্যালু অফ রেজিস্ট্যান্স টু বি কানেক্টেড ইন দ্য নিউট্রাল সার্কিট টু বি সার্ভ দ্য সেম পারপস। তার মানে একই ম্যাথ, শুধু এখন কাকে কানেক্ট করতে হবে? রেজিস্ট্যান্স কে। রেজিস্ট্যান্স। তাহলে এখন 1 সমান কত লেখা যায়? 3। 3D এখন তো আর আর জিরো। এরকম যোগ করা যাচ্ছে না। এরকম যোগ করা যাবে? এরকম যোগ করা যাবে না, কারণ রেজিস্ট্যান্স আর রিঅ্যাকট্যান্স তো এরকম যোগ করা যায় না। তাহলে এবার করতে হবে √ওভার রেজিস্ট্যান্সের স্কোয়ার। তাহলে রেজিস্ট্যান্স অবশ্যই কি 3 RN না, প্লাস রিঅ্যাকট্যান্স গুলার স্কোয়ার, তার মানে 0.05314। তারপর square। এইটা ক্যালকুলেশন করলে যা আসে, RN পার ভাই ইউনিটে আসবে, ভাই এটা দেন গুণ এটা করে এটা দিলে। এটা না করে ভাইয়া জ্যা দিয়েও করা যাবে না? আর প্লাস জ্যা। R+। ভাই হ্যাঁ, এখানে হচ্ছে, করতে পারেন, কোনো এখানে ভাইয়া সমস্যা আমার নাই। আমার এখানে ভাইয়া দুইটা আছে না ভাইয়া? ওই যে আপনার কমপ্লেক্স, অর্থাৎ ইন্ডাক্টর রেজিস্টার দুইটা আছে না? এটা হুম হুম। বলতেছিলাম ভাইয়া। হ্যাঁ, করতে পারেন, কোনো সমস্যা নাই। তাহলে এটা থাকতেছে কত? 3/1। এটা পাচ্ছি এই পুরো জিনিসটার ভ্যালু। তো এই যে স্কোয়ার রুট আছে, সেটা এর পাশে চলে আসলে স্কোয়ার হয়ে যাবে, তাহলে এটা হয়ে যাবে 9। তাহলে 9 মাইনাস এই যে এটা 0.05 প্লাস 0.3 প্লাস 0.4 তার হোল স্কোয়ার। মানে এটা আমরা পেলাম হচ্ছে 3 RN স্কোয়ারের মান। তাহলে এবার √ওভার অ্যান্সার করে দিলে এটা পাচ্ছি হচ্ছে 3 RN এর মান, ভাগ 3 করে দিলে পাচ্ছি হচ্ছে RN এর মান কত? 0.9682। অ্যাকচুয়াল ভ্যালু কত হবে? এই যে এর সাথে এটা গুণ করে দেবে, 11.247 ওহম। আচ্ছা, 1 মিনিট, এটা একটা চেক করি।
ঠিক আছে, তাহলে এটা কি বুঝতে পারছেন? জি ভাই। নেক্সট দেখেন, আমাদের ধরেন এই টাইপের জিনিসগুলো নর্মালি আসার চান্স কম থাকে, কারণ আসলে একটু টাইম অনেক বেশি লাগে তাই। এখানে যেমন দেখেন, এখানে একটা ফল্টের কথা বলতেছে, বলতেছে এখানে যদি লাইন টু গ্রাউন্ড ফল্ট হয় তাহলে কি হবে, লাইন টু লাইন ফল্ট হলে কি হবে। পার ইউনিট সবকিছু পার ইউনিটে দেওয়া আছে, তার মানে অ্যাকচুয়াল বানানোর কোনো ঝামেলা চোখ ঝামেলা নাই, অ্যান্সার বের করে দিলে হচ্ছে। তাহলে দেখেন, লাইন টু গ্রাউন্ড মানে হচ্ছে ডাবল লাইন টু গ্রাউন্ড ফল্ট, আর এটা হচ্ছে লাইন টু লাইন ফল্ট। এইসব যদি করতে হয় তাহলে ওই যে একটা সার্কিট আঁকাইতে হয়, সেই সার্কিটে তো Z0 লাগে, Z1 লাগে, Z2 লাগে। সেটা কোত্থেকে পাবো? এই যে এই সার্কিটের জন্য যে তিনটা আলাদা সিকোয়েন্স সার্কিট হবে সেখান থেকে পাবো। তাহলে শুরু করি। পজিটিভ সিকোয়েন্স নেগেটিভ সিকোয়েন্স আঁকানো তো সহজ, তাহলে সেটা আঁকাইনি। জেনারেটর আছে, আর পজিটিভ সিকোয়েন্স নেগেটিভ সিকোয়েন্সে কানেকশনের দিকে তাকানোর কোনো প্রয়োজন নাই, জাস্ট আঁকাই যাইতে হবে। তাহলে জেনারেটরের জন্য আমরা একটা রিঅ্যাকটেন্স নিব, আর এটা তো রেফারেন্স অবশ্যই একটা দেব। আচ্ছা, এখানে আবার সোর্স নিতে হয়, কারণ পজিটিভ সিকোয়েন্সে সোর্স থাকে। দেন ট্রান্সফরমারের জন্য একটা, এই যে এখানে ফল্ট হচ্ছে তাহলে এখানে আমি চিত্রটা আঁকাই দিই। এখানে দুইটা লাইন, উপরের লাইনের জন্য একটা, নিচের লাইনের জন্য একটা। এখানে একটা ট্রান্সফরমার, ট্রান্সফরমারের জন্য এটা। এখানে একটা জেনারেটর, তার জন্য একটা সোর্স। এটা কি বুঝতে পারছেন? এইগুলা কিন্তু বেসিক ক্লাসে আমরা সব আলোচনা করছি যে কিভাবে সিকোয়েন্সিয়ে আঁকাইতে হয়। এবার আমরা দেখি প্রত্যেকটার ভ্যালু। জেনারেটর ওয়ান এর যে পজিটিভ সিকোয়েন্স এটা হচ্ছে 0.3। ট্রান্সফরমার ওয়ান এর এটা হচ্ছে 0.12। খেয়াল করে দেখছেন, ট্রান্সফরমারের তিনটায় দেখেন সেম, ট্রান্সফরমার টু এরও তিনটায় দেখেন সেম। এটা হচ্ছে নর্মালি এরকম হয়। দুইটা যে লাইন, লাইনের 0.3, 0.3, 0.3, লাইন ওয়ানেরও 0.3, লাইন টুরও 0.3। ট্রান্সফরমার টু হচ্ছে 0.1, আর জেনারেটরের টু হচ্ছে 0.15। এবার দেখেন এইখানে ফল্ট হয়েছে, এখানে ফল্ট হলে বের করতে হবে কিভাবে, এইগুলাকে শর্ট বিবেচনা করতে হবে। এইগুলাকে যদি শর্ট বিবেচনা করি তাহলে দেখেন এই জিনিসটা শর্ট, এই জিনিসটা শর্ট, আর এর রেসপেক্টে বের করতে হবে। তাহলে এরা সিরিজে আছে, এরা প্যারালাল, তার সাথে এরা সিরিজ, এবং এই ব্রাঞ্চ আর এই ব্রাঞ্চ প্যারালালে আছে। বুঝতে পারছেন? তাহলে জি ভাই। Z1 সমান কত আসে? এই সার্কিট থেকে যেটা পাবো সেটাকে Z1 বলে, নেগেটিভ সার্কিট থেকে যেটা পাবো সেটা Z2, জিরো সিকোয়েন্স থেকে যেটা পাবো সেটা Z0। তাহলে এইটা পাচ্ছি, আমরা একবারে করি আগে। আচ্ছা, 0.3 প্লাস 0.12, এইটার ইনভার্স, যেহেতু এই ব্রাঞ্চ আর এই ব্রাঞ্চের প্যারালাল এই জন্য এটার ইনভার্স করে নিলাম, প্লাস এই প্যারালালটা আমরা মুখে মুখে করে ফেলতে পারবো, তার কারণ 0.3 কে প্যারালাল করলে অর্ধেক হয়, মানে 0.15। 0.15। 15 প্লাস 0.1 প্লাস 0.15, এইটার ইনভার্স দিয়ে হোল ইনভার্স করে দিলে দেখেন চলে আসতেছে 0.20488। Z2 তে ভ্যালু আলাদা, কিন্তু কনসেপ্ট তো একই থাকবে, এই ব্রাঞ্চের সাথে এই ব্রাঞ্চের প্যারালাল, তাই না? তাহলে আমরা ওখানে ভাই ওইটা সুস গুলো থাকবে না? এখানে থাকবে করে, না কি সোর্স গুলো থাকবে না কিন্তু কনসেপ্ট তো একই। আর আমাদের তো জাস্ট জি ভাই। ইম্পিডেন্সই বের করতে হবে। তাহলে ভ্যালুগুলো এই যে সেক, এই ওয়েট ওয়েট ওয়েট,
আমরা তো জেড টুই বের করে ফেলছি, এই লাইনে যা আছে সব তো জেড টুর ভ্যালু, নাকি মিক্স করে ফেলছি? না ভাই, জেড ওয়ান করছি জি ভাই। না না না, মিক্সড করে ফেলছি। ওকে মিক্স মিক্স করে কারোর ফেলছি ভাই। এটা নিছি, কারোর এটা নিছি, এরকম হয়ে গেছে সব। 0.3 এটা ঠিক আছে। ট্রান্সফরমার টু 0.1 সেটাও ঠিক আছে। জেনারেটর টু, এই যে এটা হচ্ছে 1.5 না, এটা হচ্ছে 2.5। এটা তো দাও। আচ্ছা দেখি এটা কত। এটা হচ্ছে ট্রান্সফরমার 1, ট্রান্সফরমার ওয়ান হচ্ছে 0.12, 0.3, 0.12, এটা হচ্ছে 0.1, জেনারেটর টু 0.25, লাইন হচ্ছে 0.33। ওকে ঠিক আছে। তাহলে এখান থেকে আমাদের যেটা বের হবে সেটা হবে হচ্ছে Z1। তার মানে এই দুইটা ঠিকই আছে না? 0.3, 0.2, ওকে। এখানে 0.15 এটা ঠিক আছে, 0.1 ঠিক আছে, এটা 0.15 না, 0.25 হয়ে যাবে, জাস্ট এই পার্থক্য। তাহলে আসতেছে 0.2283। জেড টু যখন বের করব আমরা একটু মার্ক করে ফেলি যে কোন দুইটার সাথে বা কার প্যারালাল। 0.3 আর 0.12 মানে এই যে জেনারেটর আর ট্রান্সফরমার, জেনারেটর 1 আর ট্রান্সফরমার 1 এই দুইটার সাথে, এই যে এদেরকে তো প্যারালাল করে একটা বানাচ্ছি, 0.15 মুখে মুখে হয়ে যাচ্ছে। তাহলে বাকি কে কে আছে? এইটা, 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 আর এইটা। তাহলে আমরা দেখেই, আমি আর কষ্ট করে আঁকালাম না, আপনারা আঁকাই নেবেন, আমি জাস্ট এখান থেকে দেখেই ই করে দিচ্ছি। কার কার, এই যে 0.2 আর 0.12, 0.2 আর 0.12 সিরিজে, এদের সাথে প্যারালালে আর একটা কি যাচ্ছে 0.15, এই যে লাইনকে করলে হয় 0.15, এর সাথে একটা যাবে হচ্ছে 0.1, এটা ঠিক আছে। দেন আর একটা যে জেনারেটর, সেটা হবে 0.15। তাহলে 0.177। এখন বলেন এটা বুঝতে পারছেন কিনা? জি ভাই, জি। এইবার ঝামেলা শুরু, জিরো সিকোয়েন্স জিরো আঁকাতে সিক্স, হবে। জিরো সিক্স। তাহলে জিরো সিকোয়েন্স আঁকায়, আমরা জিরো সিকোয়েন্স, এবার তো কানেকশন দেখতে হবে। তাহলে এই হচ্ছে আমাদের রেফারেন্স। জেনারেটর দেখেন সলিডলি গ্রাউন্ডেড, তার মানে এখানে কি রেফারেন্সের সাথে কানেক্টেড হবে। এই যে ট্রান্সফরমার ওয়াই ওয়াই, ওয়াই ওয়াই থাকলে সুইচ সব উপরে থাকে। লেগে যাবে। তার মানে দুইটা সুইচেই লাগবে, তাই না? ফল্ট কিন্তু এখানে ঘটছে। আর লাইন তো আর ওইরকম কোনো ওয়াই টোয়াই থাকে না, লাইন জাস্ট সিম্পলি এখানে আঁকায় দিতে হবে। এখানে আবার দেখেন ওয়াই ওয়াই, তার মানে আসলে কানেকশন একই রকম হয়ে যাচ্ছে, খুব একটা কঠিন হয় নাই, তাই না? এইখানে দেখেন ফ্যানটাতে একটা আবার কি, থাকলে ভাই, ফ্যানটা এটা কি ওপেন হয়, আমি এটা কানেকশন পাবে না। কানেকশন দিলেও এইটা আর রেফারেন্সে এসে লাগবে না। বলেন তো এখন কি আমাদের জন্য সহজ হয়ে গেল না জিনিসটা?
এখানে যদি ফল্ট হয় তাহলে এরা কি আর কাউন্ট হবে আমাদের? না। জাস্ট এরা দুজন কাউন্ট হবে। কারণ এতে আমাদের জন্য খুবই সহজ, এরকম হইলে খুব ভালোই হয়। তাহলে ট্রান্সফরমার ওয়ান এর জিরো সিকোয়েন্স কত? ট্রান্সফরমার ওয়ান এর জিরো সিকোয়েন্স 0.12। আর জেনারেটর ওয়ান এর জিরো সিকোয়েন্স 0.05। এই দুইটা যোগ করলে যেটা হয় সেটাই কিন্তু আমাদের Z0। তাহলে Z0 থাকতেছে জাস্ট এই দুইটার যোগফল। 17। তাহলে 0.17, Z0। এইবার জাস্ট আমাদের কাজ কি? যেই ফল্ট হবে এই তিনটা জিনিস নিয়ে সেই ফল্টের চিত্র আঁকাই দেব, তাই না? জি ডিটারমাইন দ্য ভাই। ফল্ট কারেন্ট হোয়েন LLG, ডাবল লাইন টু গ্রাউন্ড ফল্ট। আচ্ছা, আগে দেখি যে এই ভ্যালু গুলো ঠিক আছে কিনা, নাইলে কষ্ট করে তখন পরে আবার কাটাকাটি করা লাগবে। ঠিক আছে, সমস্যা নাই। ভ্যালু ঠিক আছে। ডাবল লাইন টু গ্রাউন্ড ফল্টের চিত্র মনে আছে? এগুলা কিন্তু মনে রাখতে বি ও হবে। বি 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 এ আর বি টু সেম থাকে, আর সিরিজ দ্যাট এর যোগ করলে বি 0 পাওয়া যায়। এইখানে জেড এফ থাকে, তো জেড এফ তো নাই। জি ভাই। এই যে এখানে আমরা কানেক্ট করে দিলাম, এটা হচ্ছে EA1, যেটা 1 পার ইউনিট ধরতে হবে। এটা Z1, বি ভাই, এখানে এখন তো Z2, সবগুলো সেম হয়ে গেছে, কিন্তু ভাই ওটার মধ্যে Z2। একটা পার্থক্য থাকে না? সিরিজ দ্যাট হুম হুম, থাকে না? সিরিজ দ্যাট বুঝি না। BA1 আর BA0 এর মধ্যে সিরিজ একটা থাকে না? EA1, হ্যাঁ তো। BA0 বা BA1 আর BA2 সমান থাকে, আর আপনি যে দুইটার মধ্যে একটা আপনি পার্থক্য থাকে না, সিরিজ দ্যাট আপ- BA0 আর BA1। হ্যাঁ ঠিক আছে, যেটা বলতেছেন সেটা ঠিক আছে, কিন্তু প্রবলেম হচ্ছে ওইটা কখন হ্যালো। হবে, যখন জেড এফ থাকবে তখন। তো আমাদের এখানে তো জেড এফ জিরো, তো জেড এফ জিরো হলে তো তিনটাই সমান হয়ে যাবে, আচ্ছা। তাই না? কথা কি বুঝতে পারছেন? আচ্ছা ভাই, বুঝছি ভাই, জি ভাই, বুঝছি বুঝছি। আমরা যেটা এটা ভাই শিখছিলাম সলিডলি সেখানে সলিডলি দেখেন, ফল্ট এই যে সলিডলি এইটা ফল্ট হয়ে ছিল, গেছে। এ যদি থাকতো এখন বলেন তো এর ভোল্টেজ আর এর ভোল্টেজ কি সমান হতো? না, হতো না। এখন ও না থাকলে আমাদের আর কি করা? ও না থাকলে তো সমানই হয়ে যাবে, বুঝতে পারছেন? হ্যাঁ। আচ্ছা দেখি কতটুকু মনে আছে, বলেন তো এটার ফল্ট কারেন্ট সমান কত? 3I0। 3I0। তো এটাও আমরা দেখছিলাম যে এই জিনিসটা বের করার অনেক সিস্টেম ছিল। তো আমরা বুঝছিলাম যে ডবল মিলম্যান দিয়ে করলে একটু ইয়ে হচ্ছে। বলেন। ওই ডবল লাইন টু ওটা মনে থাকে না ভাই, ডবল লাইন টু গার্ল আর হ্যাঁ, সিঙ্গেল লাইন টু সেম 3I0। ওই ডবল লাইনটা ভাই মনে থাকে ডবল না। লাইন না, ওইটা হচ্ছে লাইন টু লাইন। ডাবল লাইন বললে আবার ভুলাই যেতে পারে। এটা হচ্ছে ডাবল লাইন টু লাইন টু গ্রাউন্ড ফল্ট, এটা হচ্ছে লাইন টু লাইন। লাইন টু লাইন রাউন্ডফুল। হ্যাঁ, ওইখানে ওই যে -J√3 TA1/Z1 Z2 2 2 8 3 2, 2 2 8 3। Z2 হচ্ছে 0.177, আর Z0 আসছে 0.17।
বাকি দুইটা তো জিরো, কারণ এখানে কোনো সোর্স নাই। ঠিক আছে। জি ভাইয়া। আই এফ সমান কত হবে? 3 VX/0.17। আচ্ছা, এখানে আবার একটু কাহিনী আছে, VX/, বললে হবে না, VX/, বললে তো এই কারেন্ট বোঝাবে। বাট আমাদের তো I0 কি উল্টা কারেন্ট, তার মানে সামনে একটা কি মাইনাস আসবে। তাহলে আমরা বের করে ফেলি একবারে। আমি আর এটার মান বের করলাম না, হ্যাঁ, একবারে বসাই দিচ্ছে। -3 ইন্টু কত, ওই যে 1/এত, 0.2283 তার ইনভার্স, ডিভাইডেড বাই 0.2283 তার ইনভার্স যোগ 0.177 তার ইনভার্স যোগ 0.178 তার ইনভার্স। এটা করে দিলে দেখেন আমাদের অ্যান্সার চলে আসতেছে কত, -0.8258 পার ইউনিট। কি ব্যাপার? 0.623, আমাদের কি ভুল হচ্ছে কোথাও? টু টু এইট থ্রি, 2.177 ঠিকই তো আছে। ওহো, এই যে এইটা করি নাই, তাই না? বাদ করে দিন। জি ভাইয়া। খেয়াল করে দেখেন, এই যে যেটা তুলছি, এটা তো জাস্ট ভিএক্স হয়েছে। এই ভিএক্স কে তো বলে যে এইটা দ্বারা ভাগ করতে হবে। আচ্ছা, তার মানে 3 ইন্টু এটা ভাই এত করে ফেলছে। এটা ভাই থ্রি। এটা হচ্ছে থ্রি জি ভাই, ইন্টু এটা এত। তো এটা অ্যান্সার না, একে কষ্ট আবার করে এই যে এটা ভাগ এটা করতে দ্বারা হবে। ভাগ করে দিলে থ্রি হয়ে ইন্টু যাচ্ছে। বি। বাস, এইটা দ্বারা ভাগ করে দিলে, হ্যাঁ এইবার ঠিক আছে। 4.86, 90 ডিগ্রি। এই হচ্ছে আমাদের answer। ঠিক আছে, দেন লাইন টু লাইন। লাইন টু লাইনের চিত্র আঁকাই ফেলি ঝটপট। এখানে জিরো সিকোয়েন্সের কোনো কি থাকে না, অস্তিত্ব থাকে না। আর এখানকার ফল্ট কারেন্ট একটু ভিত ঘটে।
কত? জেড ওয়ান কত? 0.2283 i যোগ জেড টু হচ্ছে 0.177, তাহলে 4.2735, 180 ডিগ্রি। ঠিক আছে। জি ভাইয়া। যাই হোক, দশমিকের পরের ভ্যালুর জন্য হয়তো একটু কম বেশি আসতেছে, সেটা বিষয় না। বাট এই হচ্ছে আমাদের মোটামুটি ক্যালকুলেশন। তাহলে এই যে এইরকম টাইপের জিনিসে যদি ফল্ট বের করতে দেয় তাহলে বের করতে পারবেন না। তাহলে এগুলোর ক্ষেত্রে আগে কি করতে হবে? আলাদা তিনটা সার্কিট আঁকায় জেড 0, জেড 1, জেড 2 বের করে নিতে হবে। তারপর আমরা যেই সার্কিটটা জানি ওই সার্কিটের উপর বসাই দিলেই কাহিনী শেষ। যাই হোক, মোটামুটি আসলে যতটুকু আমাদের আনসিমেট্রিক্যাল থেকে আসার মতো সম্ভাবনা আছে সবগুলাই আমি দেখাই দিছি। আর এইগুলা থেকে আমরা একটু কোশ্চেন ব্যাংক সলভ করলে আইডিয়া চলে আসবে যে আসলে কি রকম অ্যাকচুয়ালি পরীক্ষায় আসছে। ওইটুকু করলেই এনাফ। এর বাইরে খুব একটা দেখার দরকার নাই। আনসিমেট্রিক্যাল অনেক বড় বড় ম্যাথ হইতে পারে, আর অত বেশি কিছু করা লাগবে না। তাহলে আপাতত আমাদের এতটুকু করলেই ওকে। এমনি কোনো কোশ্চেন আছে? না ভাইয়া। ভাই আপনাকে একটা ওই নক দিছিলাম ভাই, একটা ডিজিটাল কমিউনিকেশন একটা ম্যাথ নিয়ে, ওই আচ্ছা ডিজিটাল ঠিক আছে, ইলেকট্রনিক্স আমি এর একটু ভাই দেখেন না। দেখবো না। দেখে, আচ্ছা ঠিক আছে। তাহলে আজকে তাহলে আচ্ছা মোটামুটি এই পর্যন্তই। আচ্ছা ভাই, আসসালামু আলাইকুম।